আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা, পূর্ণাঙ্গ রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এপ্রিল অযৌক্তিক সময়, জানুয়ারিতেই ভোট দেয়া যেত বলেছেন সালাউদ্দিন আহমেদ। লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান। ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে এবার স্বস্তিতে ঈদ করতে পারবেন দেশের মানুষ, আশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, নিরাপত্তায় কোনো ঘাটতি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মুসল্লিদের কষ্ট লাঘবে নেতাকর্মীদের পাশে থাকার ঘোষণা ইশরাক হোসেন। শেষ মুহূর্তে চলছে গরুর হাটের বেচাকেনা। কোথাও হাটে গরু প্রায় শেষ, কোথাও রয়েছে পর্যাপ্ত মজুদ। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন উপযুক্ত সময় নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আগামী জুলাইয়ে তৈরি হতে যাওয়া জুলাই সনদসহ সংস্কার প্রশ্নে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা কোনো প্রকার কাটাছাটা ছাড়াই সংসদের প্রথম অধিবেশনে যেন অনুমোদন করে রাজনৈতিক দলগুলোর কাছে সেই অঙ্গীকার আদায় করে নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। করিডোর এখনও প্রস্তাব পর্যায়ে রয়েছে জানিয়ে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। রকনুজ্জামানের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দেশবাসীকে জানান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচনের সময় আরও সুনির্দিষ্ট করেন প্রধান উপদেষ্টা। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান অধ্যাপক ইউনূস। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদ আগামী মাসেই প্রস্তুত হওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। জুলাই সনদ ও সংস্কার প্রশ্নে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনেই তা কাটছাড় ছাড়াই পাশের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে অঙ্গীকার আদায়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি, একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিশ্বের অভিজ্ঞ ও সেরাদের হাতে দেওয়ার বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থানের কথাও জানান প্রধান উপদেষ্টা। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। করিডোর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন অধ্যাপক ইউনূস। জাতিসংঘের মহাসচিব গত মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা।
এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসরদের অপপ্রচার নিয়ে দেশবাসীকে সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসররা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এপ্রিল অযৌক্তিক সময়, জানুয়ারিতেই ভোট দেয়া যেত। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। 50-এরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি, যুক্তি সহকারে এবং বিভিন্ন কারণ দেখিয়ে। দলের উচ্চ পর্যায়ে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে বাকি প্রতিক্রিয়া জানানো হবে আমাদের পক্ষ থেকে। আমি এই বিষয়টা আসলে আজকে ভাষণে থাকবে সেটা আশা করি নাই আমরা। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদটাই আমাদের এই মুহূর্তে এখন প্রধান দাবি, যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এটি যাতে উনি প্রতিশ্রুতি রক্ষা করেন। আর নির্বাচনের যেহেতু মাসটি ঘোষণা করা হয়েছে, ফলে সেটার জন্য আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি, যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য এই নির্বাচন কমিশন দিয়ে সেটি সম্ভব না। তাহলে সেই প্রক্রিয়াগুলো যাতে দ্রুত শুরু হয়, এটা আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি। ঈদ জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন সময় শুক্রবার সকালে 9:30টায় কিংস্টন আপন থেমস ফুটবল মাঠে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নেন তিনি। বিএনপির নেতাকর্মীরা এই সময় তারেক রহমানের সাথে ছিলেন। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও ঈদ জামাতে অংশ নেন। নামাজ শেষে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় মুসলিমদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে দেশবাসী সহ সারা বিশ্বের মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই শুভেচ্ছা জানান। বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে পোস্টে তিনি লিখেছেন, ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেছেন, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সবার পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে। ঈদুল আজহার ত্যাগের মহিমা বর্ণনা করে তারেক রহমান তার পোস্টে লিখেছেন, ঈদুল আজহা ত্যাগের উৎসব। আল কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় বান্দার মনের পবিত্র ইচ্ছা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কুরবানি দেয়। তারেক রহমান আরও লিখেছেন, দেশের জনগণ 1.5 দশক ধরে ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করেছে। গত 5ই আগস্টে ফ্যাসিবাদী চক্রের পতনের পর দেশে কিছুটা স্বস্তির পরিবেশ, এবার মানুষ ঈদুল আজহা উদযাপন করবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই ঈদেও মানুষের মন থেকে চুরি ডাকাতির আতঙ্ক দূর হচ্ছে না। মানুষকে নিরাপদ ও শঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপক ভিত্তিক উদ্যোগ নেই। শুক্রবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, এবারের ঈদুল আজহা ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে মানুষ আশা করেছিল এই অন্তর্বর্তী সরকারের আমলে শান্তিতে থাকবে ও ভোগান্তি কমবে, কিন্তু এবারের ঈদেও গত 3 দিন ধরে ঢাকা রাজধানী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছতে 5 থেকে 10 ঘন্টা বিলম্ব হয়েছে। মহাসড়কে দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে আছে, এ এক চরম দুর্ভোগ। এর ওপর চলছে অতিরিক্ত ভাড়া আদায়। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ স্থান গড়ে তুলতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অতীব জরুরি।
মব ভায়োলেন্সের মাত্রা কোনোভাবেই কমছে না। সংবাদপত্রের তথ্য অনুযায়ী ফ্যাসিবাদের শেষ বছরের তুলনায় অপরাধ বেড়েছে 6.16%। এই ঈদেও মানুষের মন থেকে চুরি ডাকাতির আতঙ্ক দূর হচ্ছে না। মানুষকে নিরাপদ ও শঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপক ভিত্তিক উদ্যোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুত জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে। ঈদের আগের দিনও রাজধানীর বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চ ঘাটে ঘরমুখো মানুষের ভিড়। মহাসড়কে যানজট থাকলেও এবারের ঈদ যাত্রা স্বস্তির দাবি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার। ট্রেন যাত্রায় শিডিউল ভাঙার অভিযোগ। আর এবারে নৌপথে ঈদ যাত্রা স্বস্তির। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শুক্রবার সকাল থেকেই মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল। এদিন বাস টার্মিনালটি পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, সড়কের পাশে কোথাও কোথাও পশুর হাট বসায় কয়েকটি সড়কে যানজট থাকলেও মানুষের ভোগান্তি কমাতে কাজ করছে সরকার। আমরা চেষ্টা করে যাচ্ছি। বিআরটিএ, সিটি কর্পোরেশন সকলের মোবাইল টিমগুলো কার্যকর আছে এবং এখানে অনেক ধরনের লুপহোল ব্যবহার করে। ওই আপনি যতই চেষ্টা করেন চোর চুরি করার কোনো না কোনো উপায় বের করে নেয়। তারপরে আমাদের চেষ্টার কোনো কমতি নেই এবং আমাদের নাগরিকদের প্রতি আহ্বান থাকবে যে কোনো রুটে যদি ভাড়া বেশি নেওয়া হয় আপনারাও সেটার প্রতিবাদ করবেন, ভাড়া বেশি দেবেন না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। ঈদের আগের দিন কমলাপুর রেল স্টেশনে ছিল বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ঢল। তবে সকাল থেকেই ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ ছিল যাত্রীদের। আমাদের ট্রেন 6:30টায় ছিল, আমরা এখন অপেক্ষায় আছি। ট্রেনটা লেট হয়েছে, 9:40-এ ছাড়বে। সম্ভাব্য টাইম এখনো বলে নাই যে আদৌ আসবে কিনা। খুবই বাজে এক্সপেরিয়েন্স, খুবই বাজে। লাইফে ফার্স্ট টাইম ট্রেনে করে যাচ্ছি, খুবই বাজে এক্সপেরিয়েন্স। বাসের টিকিট নাই, বাসের যানজট রাস্তায় বেশি, ট্রেনে একটু রিল্যাক্স আছে আর কি। ঈদের আগের দিন সড়ক পথের যানজট এড়াতে লঞ্চে করে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের অনেকেই। আলহামদুলিল্লাহ, খুবই ভালোই লাগতেছে, সবাই একসাথে যাইতেছি, আনন্দই লাগতেছে। যাত্রাটা কই যাইতাছি ভালোই হয়েছে। মানে বাস ভাড়া বেশি, ওই আমরা যেতে জায়গা হচ্ছে ওই জায়গায় আর কি অসুবিধা হচ্ছে। উত্তরকালে এরপর রোড ফাঁকা হয়েছে, গাড়ি পাই না, ভাড়া ডাবল, এই জন্য আমরা লঞ্চ আইছি। সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে যারা লঞ্চ ছাড়তে দেরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তো অনেক সময় আছে 2-1টা লঞ্চ একটু দেরি হচ্ছে, ওই যেহেতু টাইমের আগেই হয়তো তারা বলেছে 12টার সময় ছাড়বে, কিন্তু এর আগেই লঞ্চ ভরে গেছে, এই জন্য কিছু হচ্ছে। বাট যাত্রীদের ওরকম কোনো হয়রানি হচ্ছে না। আর কিছু আছে যেহেতু কতগুলি লঞ্চ এখনও ফিরে আসে নাই, যেহেতু এখান থেকে দেখা গেছে 824টা গেছে আর ফিরে আসছে মাত্র 600, আরও 200 লঞ্চ যারা ফিরে আসবে, এগুলি ফিরে আসলে এগুলিতে যাবে, আল্লাহ দিলে যাত্রীদের কোনো অসুবিধা হবে না যাওয়ার জন্য। ঈদযাত্রার শেষ মুহূর্তে এসে কিছুটা ভোগান্তি কিংবা বিলম্বে পড়তে হলেও শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পারছেন ভেবেই আনন্দিত সবাই। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। কাল পবিত্র ঈদুল আজহা। রাজধানীতে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। জাতীয় ঈদগাহে প্রধান জামাতকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, ঈদ উপলক্ষে পুরো দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে ইশরাক হোসেন বলেছেন, মুসল্লিদের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য মাঠে থাকবেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ঈদুল আজহার প্রধান জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। এখন অপেক্ষা শুধু ঈদ জামাত অনুষ্ঠানের। জাতীয় ঈদগাহ ময়দানের সব শেষ অবস্থা দেখতে যান ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী। মাঠ পরিদর্শন করে তিনি বলেন, প্রধান জামাতকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরপর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সারা দেশের মানুষ উৎসবমুখর ঈদ উদযাপন করতে পারবে বলে আশা তার। প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং
পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, যারা ছুটিতে যায় নাই। 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এদিকে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি ঘুরে দেখেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায়ের পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি। কালকে থেকেও মাঠে থাকব। যারা পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের সাথে আমাদের ঈদের দরকার নেই, যারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে আমরাও তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে এসেছি, পরিদর্শন করলাম। তো আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট নিরাপত্তা বলয় ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি এবং একটা বৃষ্টি হওয়ার যেহেতু ঝুঁকি ছিল, আমাকে কর্মকর্তাবৃন্দরা জানিয়েছেন যে এখানে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে বৃষ্টি হলেও আমাদের যারা নামাজ পড়বেন তাদের যাতে কোনো মুসল্লিদের কোনো সমস্যা তৈরি না হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা, কর্মকর্তা কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান ইশরাক হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। কোনো প্রশাসক বা উপদেষ্টাকে ঢাকা সিটি কর্পোরেশনে বসতে দেয়া হবে না, হুঁশিয়ারি বিএনপি নেতা ইশরাক হোসেনের। বলেছেন, কয়েকজন উপদেষ্টা পদত্যাগ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে এসব কথা বলেন ইশরাক হোসেন। নির্বাহী বিভাগের একটি পক্ষ, আমি এখন সরাসরি নাম না বললেও আপনারাও ভালো করে জানেন, একজন উপদেষ্টা এবং তার সাথে কতিপয় আরও কিছু উপদেষ্টা এবং আরও কিছু তারা অভ্যন্তরীণ ইনার ক্যাবিনেট রয়েছে, তারা মিলে যে কোনোভাবেই ইশরাক হোসেনকে বসতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি বসতে পারতাম যদি আমি তাদের সাথে কোনো না কোনো একটা আলাপ আলোচনায় বসে কম্প্রোমাইজে যেতাম, যেটার সম্ভাবনাও আমার কাছে নিয়ে আসা হয়েছিল। স্পষ্ট বলে দিয়েছি, এই ধরনের শপথ আমার বাসার সামনে এসে নিচে দাঁড়ায় থাকলেও আমি পড়ব না। আমি দেশ, জনগণ, আমার দলের সাথে আমি বেইমানি করব না। অতএব যেটা নিয়ম সেটা আইনিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে দিতে তাদের অসুবিধাটা কোথায়? এমন তো হতে পারতো আমি ওখানে নিয়ে 1 ঘন্টার পরে আমি নিজেই ছেড়ে দিতাম, হতে পারতো। আমরা তো 3 জন উপদেষ্টা ক্যাটাগরিক্যালি, খলিলুর রহমান, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, লিখিতভাবে দিয়ে আসা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর যে তাদেরকে অপসারণ করতে হবে, তাদেরকে পদত্যাগ করতে হবে। অতএব তারা থাকা অবস্থায় কি নির্বাচনে বিএনপি যাবে কি না সেটাও তো আপনাদের বিবেচনায় নিতে হবে, কারণ আমরা তো পদত্যাগ জানিয়েছি। আর যার পদত্যাগ না, আমি মনে করি যে বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন করছে, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তারা পদে থাকতে পারবে না। ঈদের দিন রাজধানী ঢাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সেই সাথে সামগ্রিকভাবে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন ঢাকা বিভাগের পূর্বাঞ্চল, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে, তবে দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুষ্ক ও গরম থাকবে। আগামী 1 সপ্তাহ দেশে কোনো ধরনের লঘুচাপের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে পূর্বাভাসে। আগামীকাল থেকে 10 তারিখ পর্যন্ত আমরা আশা করছি যে সারা দেশেই সামগ্রিকভাবে আবহাওয়ার অবস্থা ভালো থাকতে পারে। তবে যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, মানুষের মধ্যে একটা ভ্যাপসা গরম অনুভূতি থাকতে পারে। আর এছাড়া আপনার খুলনা বিভাগ, রাজশাহী বিভাগের এসব জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গাতে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। শেষ মুহূর্তে চলছে গরুর হাটের বেচাকেনা। কোথাও হাটে গরু প্রায় শেষ, আবার কোথাও এখনও রয়েছে পর্যাপ্ত মজুদ। বিক্রেতারা বলছেন তুলনামূলকভাবে এবার গরুর দাম কম। ক্রেতারাও স্বীকার করছেন এবার দাম যৌক্তিক পর্যায়ে আছে, তবে মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। গত কদিনের বৈরী আবহাওয়ার কারণে কেনাবেচা কম হলেও বৃহস্পতিবার বিকেল থেকেই জমে ওঠে রাজধানীর প্রায় সব হাট। সাইদুল ইসলামের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ, তাই কোরবানির হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে ঢুকছে কোরবানির পশু। অনেক ইজারাদারের লোকেরা আবার হাটে জোরপূর্বক গরুর গাড়ি ঢুকাচ্ছেন। বৃহস্পতিবার সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে ব্যাপারীরা কিছুটা শঙ্কায় ভোগেন, ফলে দুপুরের পর থেকেই স্বল্প লাভে গরু বিক্রি করতে শুরু করেন তারা।
যে কারণে শুক্রবার সকালের আগেই অধিকাংশ গরুর হাটে ভালো বিক্রি হয়েছে। আবার ভিন্ন চিত্র দেখা গেছে রাজধানীর বাইরে ঘাটারচরে মিলেনিয়াম সিটিতে। সারি সারি এখনো বাধা আছে অসংখ্য পশু, শেষ মুহূর্তে বেশি দামের আশায় গরু ছাড়ছেন না অনেক ব্যাপারী। আরেকবারের তুলনায় এবারকার বাজার খুবই কম, মানে আমি 32টা গরু আনছিলাম রাজশাহী থেকে, 32টার মধ্যে 4টা আছে, এখন আবার 2টা বেচলাম। কালকে আসরের আগ পর্যন্ত বাজার অনেক কম ছিল, আসরের পরে বাজারটা খুব বাড়ছে। গরু বেশি টানছে, আপনার 1 থেকে 1.5 লাখের ভিতরে এই গরুটা বেশি চলছে। অনেকে বলছেন গতবারের তুলনায় গরুর দাম এবার কম, আর ক্রেতারা বলছেন কুরবানির পশুর দাম নাগালই রয়েছে। তাছাড়াও গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণেও কোরবানির পশু কেনাবেচায় কিছুটা স্থবিরতা দেখা যায়। 2টা লাল সার কিনলাম, পছন্দ হয়েছে, দাম মোটামুটি ভালো। প্রতি বছরের সাথে দাম মোটামুটি নিয়ন্ত্রণে আছে, বুঝছেন না? ভালোই এবার গরুর দাম অতটা বেশি না, মোটামুটি আর মিডিয়াম ভালো দামের মধ্যে আছে, অত বেশিও না কমও না, বাজার দর ঠিক আছে। দরদামও ভালো, সব থেকে ভালো নবমী হাটে অনেক ভালো গরু, পুরা হাট দেখলাম অনেক ভালো হাট, বাজারও ভালো। তো ছোট গরুর চাহিদা একটু বেশি, বড় গরুর চাহিদা একটু কম আর কি। হাটের 3 ভাগের 2 ভাগ গরু বিক্রি হচ্ছে দাবি করে সংশ্লিষ্টরা বলছেন এখনো পর্যাপ্ত গরু রয়েছে। মাঠের 3 ভাগের 2 ভাগের উপরে গরু শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে যেহেতু বললাম বারবার যে চ্যালেঞ্জ স্বরূপ ছিল, হচ্ছে বিক্রি প্রায় এখনও ওরকমভাবে বলা যায় না, তো প্রায় 10-এর উপরে আমাদের গরু সেল হয়ে গেছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে এবার 21টি স্থানে কোরবানির পশুর হাট বসেছে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশুর প্রস্তুতির পাশাপাশি দেশজুড়ে সরগরম হয়ে উঠেছে গরম মশলা ও সবজির বাজার। রাজধানীর কাউরান বাজার সহ বড় পাইকারি বাজারগুলোতে মশলা বেচাকেনা এখন জমজমাট। ঈদকে কেন্দ্র করে কোনো মুদি পণ্যে দাম বাড়েনি দাবি ব্যবসায়ীদের। লিটন খানের ক্যামেরায় আসমা আক্তার নুপুরের রিপোর্ট। কোরবানির ঈদের আগে মাংস রান্নায় দরকারি মশলার দাম বাড়া নিয়মিত বিষয় হলেও এবারের চিত্র ভিন্ন। 2-1টির দাম বাড়লেও অধিকাংশ মশলার দামই অপরিবর্তিত। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা, এলাচ কেজি 4.5 থেকে 5,500 টাকা, দারুচিনি 550, লবঙ্গ 1400, গোলমরিচ 1200, জয়ত্রী 2600 টাকা, কিশমিশ 600 টাকা, কাঠবাদাম 1200 টাকা, কাজু বাদাম 1700 টাকা, গুঁড়ামরিচ 360 টাকা এবং হলুদ 350 টাকা কেজি। এলাচের দাম বাড়ছে যে 7-8 মাস আগে, অনেকে তো কিনে না, এই কারণে জানে না, তার কারণে সাধারণ কাস্টমাররা মনে করে যে মশলার দাম বাড়তি। এখন এই বিগত সময়ে অনেক চড়া দামে কিনতে হয়েছে, এখন সবই কিনছি অল্প অল্প করে। আমার জন্য যদিও কষ্ট হচ্ছে, তারপরে অনেক কম আছে, নিয়ন্ত্রণের মধ্যে আছে আর কি, খুব বেশি না, স্বাভাবিক যা বাজার সেরকমই আছে। ঈদুল আজহা উপলক্ষে মশলার কোনো জিনিসের দাম বাড়ে না, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলা 2-3 মাস আগে দাম যা ছিল তাই আছে। কাউরান বাজারে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, 180 টাকা চায়না আদা রসুন আর দেশি আদা রসুন 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে শসা, লেবু আর টমেটোর দাম। যেমন শসা, গাজর সবসময় দাম একটু বাড়তে থাকে, এই বিজায়ের দাম বেশি। আজকের বাজারে 100 টাকা 120 টাকা ভালো মানেরটা, আর অন্য সবজি 40 টাকা 50 টাকা 60 টাকা আছে দাম। সবজির দাম মোটামুটি ভালো, রিজনেবল, সব কিছুর দাম একটু কমে আজকে। পেঁয়াজ 55 টাকা কেজি, রসুন 180 টাকা কেজি, গত সপ্তাহে যা ছিল এ সপ্তাহে তাই আছে। মুদি পণ্যের দাম অপরিবর্তিত, কিছুটা কমেছে চালের দাম। বর্তমানে 28 চাউল 60 টাকা, নতুনটা নিলে 56 টাকা, মিনিকেট নিলে 80 টাকা পুরান চাউল, নতুন চাউল নিলে 76 টাকা 75 টাকা পরে। ঈদকে কেন্দ্র করে কোনো কিছুর দাম বাড়ে নাই, সব কিছু ভালো আছে, হাতের নাগালে আছে, ক্রেতারাও শান্তি, আমরা বিক্রি করেও শান্তি। মাছের বাজার তেমন পরিবর্তন নেই, গত সপ্তাহের মতো 120 টাকা ডজনেই বিক্রি হচ্ছে ডিম। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা।
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, রণাঙ্গনের গেরিলা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার উপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতা আব্দুস সালাম সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। বিকেলে উপজেলার বৈঠাঘাটা বাজারের ভাই ভাই বস্ত্রবিতানে এই ঘটনা ঘটে। আব্দুস সালাম সুমন বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের মোহাম্মদ আব্দুল মজিদের ছেলে। সুমন 2004-2005 সালে ছাত্র থাকাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। পরে 2014 সালে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসারের চাকরি নেন। স্থানীয় যুবদল নেতা ওয়ালিউল্লাহ রাইসুল বলেন, বৈঠাঘাটা বাজারে সাদেক হোসেন খোকার উপর হামলাকারী ছাত্রলীগ নেতা এসেছে শুনে তারা সে সময়ের হামলার ছবি দেখে তাকে শনাক্ত করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা রয়েছে। 2011 সালের 4 ডিসেম্বর ঢাকা কোর্ট চত্বরে পুলিশ প্রহরায় সাদেক হোসেন খোকাকে নেয়ার সময় প্রাণনাশের চেষ্টায় হামলার সঙ্গে জড়িত ছিল এই ছাত্রলীগ নেতা সুমন। সারা দেশে মসজিদ মাদ্রাসাগুলোতে লবণের সরবরাহ নিশ্চিত করা সহ অন্তর্বর্তী সরকারের নেয়া বেশ কিছু উদ্যোগে এবার চামড়ার দাম ভালো থাকবে বলে আশা করছে কাঁচা চামড়া আড়তদার সমিতি। তবে 6 থেকে 8 ঘন্টার মধ্যে কোরবানির পশুর চামড়ার লবণ দেয়া নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের ধারণা, এবার কোরবানিও হবে কম। চামড়া কেনার জন্য ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা না পাওয়া গেলেও চামড়া কেনার প্রস্তুতি রয়েছে তাদের। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। গত কয়েক বছর কুরবানির পশুর চামড়ার ভালো দাম মেলেনি। হতাশা থেকে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এমন বাস্তবতা এবছর কিছুটা বাড়িয়ে ঢাকায় গরুর সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম 1350 টাকা আর ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। আসলে গতবারের চেয়ে আমার মনে হয় সংগ্রহ কিছুটা কম হবে এবার রাজনৈতিক প্রেক্ষাপটে। অ্যাকচুয়ালি দেশের যে এখন তো আর এমপি কেউ নাই। আগে এমপিরা বিভিন্ন ধরনের চেয়ারম্যানরা, উপজেলার চেয়ারম্যানরা, মেয়ররা বিভিন্নভাবে অনেক বেশি কোরবানি দিত। যে ব্যবসা হচ্ছে কাঁচা চামড়ার, সেটা কিন্তু আপনার একবারে ক্যাশ ভিত্তিক আপনার হচ্ছে এবং কিছু ভালো ক্লায়েন্টের সাথে রিলেশনের ভিত্তিতে ক্রেডিট থাকছে, আবার ঈদের পূর্বে এটা আপনার পরিশোধ করে দিচ্ছে। কাঁচা চামড়া সংরক্ষণে গুরুত্ব দিয়ে এবছর মাদ্রাসা, এতিমখানা ও বিল্লা বোর্ডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে 30,000 টন লবণ সরবরাহ করেছে সরকার। এটা গ্রামগঞ্জে যেটা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গিল্লা বোর্ডিং সরকার 30,000 মেট্রিক টন লবণ দিয়েছে। এটা অনেকই ভালো এবং সরকারকে আমি ধন্যবাদ জানাই। এটাতে হয়তো চামড়াগুলো রক্ষা পেয়ে যায়, চামড়াগুলো অন্তত মাঠ পর্যায়ে চামড়াগুলো নষ্ট হবে না। যে অদক্ষ শ্রমিক দিয়ে যে চামড়াটা ছাড়ানো হয়, সেখানে প্রচুর লেসকাট প্লেকার্ড হয়। এর কারণে কিন্তু এই চামড়ার যে গুণগত মান সেটা নষ্ট হয়। আরেকটু হলো যে সঠিক সময় চামড়াটা আপনার বিক্রি করে দেওয়া বা মসজিদ মাদ্রাসা দান করা, সেটা যে না করার কারণে কিন্তু আপনার চামড়া নষ্ট হয়। দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনীয় চামড়া রপ্তানি করা যাবে। চামড়া রপ্তানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল সেটি প্রত্যাহার করেছে সরকার। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ফুটবল, সিঙ্গাপুরের বিপক্ষে জয় ঈদ উপহার হিসেবে দেশবাসীকে দিতে চান বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা। আগামী 10 জুন ঢাকা স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটি খেলবে লাল সবুজের দল। ভুটানের বিপক্ষে ম্যাচে ভুলগুলো চিহ্নিত করে অনুশীলনে তা নিয়ে কাজ করছেন কোচ কাবরেরা। হামজা ফাহমেদুলদের সাথে প্রবাসী কোটায় অনুশীলনে যোগ দিয়েছেন কানাডার সমিত সোম। মানিক মাহমুদের রিপোর্ট। ঈদের ছুটিতে কমেছে জনজীবনের ব্যস্ততা, কিন্তু কঠোর অনুশীলনে দম ফেলার ফুসরত নেই জামাল তপু হামজাদের। এশিয়ান কাপ বাছে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। এশিয়ান কাপ বাছে ম্যাচের আগে বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে ভুটানের বিপক্ষে, আর সিঙ্গাপুর খেলেছে মালদ্বীপের বিপক্ষে। সেই ম্যাচে জিতেছে সিঙ্গাপুর। দলটির অন্যতম সেরা খেলোয়াড় ফরওয়ার্ড ইকসান ফান্দি পেয়েছেন 2 গোল। ম্যাচটি দেখেছেন বাংলাদেশ কোচ কাবরেরা। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করেছেন হামজা ও সোহেল রানা। নষ্ট হয়েছে বেশ কয়েকটি সুযোগ। ঢাকা স্টেডিয়ামের সবুজ গালিচায় শিশুদের সেট পিস ও ফিনিশিং দুর্বলতা নিয়ে কাজ করছেন কোচ কাবরেরা। গত 3 ম্যাচে সেট পিস থেকে গোল হজম করিনি আমরা। ম্যাচ বাই ম্যাচ উন্নতির চেষ্টা করছি। সেট পিস থেকে গোলের সুযোগগুলো সফল করতে অনুশীলনে কাজ হচ্ছে। সিঙ্গাপুরের ফান্দি বেশ ভালো খেলোয়াড়, ওকে নিয়ে পরিকল্পনা আছে আমাদের। ওই ম্যাচে অনেক ভুল ছিল, তো কোচে নিয়ে কাজ করছে ভিডিও সেশন এবং সকালে। তো আমরা চেষ্টা করব সামনে সিঙ্গাপুর জানি ওরা অনেক শক্তিশালী,
তো ওদের নিয়ে আমরা কাজ করছি। তো আমরা চেষ্টা করবো ওদের সাথে ভালো ফুটবল খেলে এবং দেশবাসীকে একটা জয় উপহার দেওয়ার জন্য। লাস্ট ম্যাচ আমাদের মোটামুটি অনেক প্লেয়ারই খেলছে, এখন আবার নতুন অ্যাড হবে সমিত। তো সমিতে আসলে আমাদের টিম আরও শক্তিশালী হবে। আসলে এটা নিয়ে কোচ কথা বলছে, কারণ ওরা আরও শক্তিশালী। আমরা কালকে দেখছি মালদ্বীপের সাথে ওরা ম্যাচ খেলছে, ওরা সেট পিসে অনেক শক্তিশালী। তো কোচ আমাদেরকে এটা নিয়ে কথা বলছে। হামজা ভাই খেলাটাই আসলে আমাদের টিমের জন্য অনেক বড় বুস্ট আপ, কারণ সে যে মানের প্লেয়ার, তার মতো প্লেয়ার আমাদের টিমে খেলতেছে, এটাই আসলে অনেক বড় বুস্ট আপ। বাংলাদেশ দলের আইকন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর সাথে ইতালির ফাহমিদুলেরও অভিষেক হয়ে গেছে ঘরের মাঠে। এবার অভিষেকের অপেক্ষায় আরেক প্রবাসী ফুটবলার কানাডা জাতীয় দলে খেলা মিডফিল্ডার সমিত সোম। লাল সবুজের জার্সিতে মাঠে নামতে উদ্গ্রীব সমিত। দেখছি যে টিমটা অনেক ফ্রন্টে স্ট্রং আছে, সব জায়গায় ব্যালেন্স আছে, খুব স্ট্রং আছে, সব জায়গাতে ইমপ্রুভ করতে পারে। বাট আমার মিডফিল্ডটা খুব ভালো লাগছে লাস্ট খেলা দেখতে। হামজা, সোহেল ভাই, জামালের খুব ভালো খেলছে মিডফিল্ডে, সো এটা খুব ভালো স্ট্রেংথ। আর তারপরে চান্স তো অনেক বানাইছি, গোল আসবে, ডিফেন্স খুব ভালো করছে, কোনো চান্স দেয় নাই ভুটানকে। সো মোটামুটি সবাই স্ট্রং আছে, বাট জাস্ট রেডি থাকতে হবে। সিঙ্গাপুর একটু কঠিন ম্যাচ হইবে। ডিফেন্সও আমরা প্ল্যান করছি, আমরা যেভাবে খেলি আমরা কীভাবে এদেরকে হার্ট করতে পারি, ওইগুলো সব মানে ট্যাকটিক্যালি আমরা দেখতেছি আর ভিডিও রিভিউ করছি আমরা কীভাবে এদেরকে হার্ট করতে পারি। স্কোর করবো না, বাট কোচ আমাকে অনেক ডিটেল দিচ্ছে, আমার স্টাইলটা কীরকম, আমার রোলটা কী হবে, আর ওইগুলো জাস্ট আমার যে 3-4 দিন আছে প্রিপেয়ার করতে, ওইগুলো সব ঠিকভাবে বুঝতে হবে। ম্যাচ রিভিউ করছি, অ্যানালাইজ করছি যে আমি কীভাবে হেল্প করতে পারবো। আগের ম্যাচে সোহেল গোল করেছেন, জামালও খেলেছেন ভালো, তাই সিঙ্গাপুরের বিপক্ষে একাদশ সাধারণ নিয়ে মধুর সমস্যায় কোচ কাবরেরা। ম্যাচটা জিতেই দেশবাসীকে দিতে চান ঈদ উপহার। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে 3 পয়েন্ট বেশ গুরুত্বপূর্ণ। ম্যাচটা জিতেই দেশবাসীকে ঈদ উপহার দিতে পারবো আশা করছি। ঈদের দিনও অনুশীলন সূচি আছে বাংলাদেশ দলের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।